নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। অরুণের গল্প কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, মনে আছে তো সেই ছেলেবেলার রাতগুলো, যখন আমরা দাদু ঠাকুমার পাশে গা ছমছম করা গল্প শুনে ঘুমিয়ে পড়তাম। আজ সেই হারানো শৈশবের দোরগোড়ায় নিয়ে আসতে চলেছি। আজ তোমরা শুনতে চলেছ এমন এক গল্প যেটা তোমাদের মনে করিয়ে দেবে সেই ফেলে আসা দিনগুলোকে, যেখানে ছিল ভয়, রহস্য আর শিহরণ মেশানো আনন্দ। আজ তোমরা শুনতে চলেছ লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও 40 বছর পর। আমাদের আজকের গল্পটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করবে আর তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করবে, যাতে তারাও ফিরে যেতে পারে নিজেদের শৈশবের সেই জাদুকরী সময়। আর হ্যাঁ, আমাদের অরুণের গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করছি আজকের উপস্থাপনা। লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও 40 বছর পর। জীবনটা তখন একেবারে অন্যরকম ছিল হে কিশোরী। তখনকার সুতোয় বাঁধা জীবনের মতো ছিল না এত বিপুল জটিলতা। তখন জীবন ছিল একেবারে ধপধপে সাদা কাগজের মতো পরিষ্কার, নীলাভ টলটলে জলের মতো স্বচ্ছ সরল, সাদা শীতে বৈচিত্র্য মাধুর্যময়। আসলে আমরা যত বড় হই, শৈশব কিশোর যৌবন পার করি, ততই আমাদের জীবন ক্রমশ দুর্গমময় হয়ে ওঠে। চারপাশ থেকে নানান সব মায়ার টান আমাদের আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সেই কারণেই তো চেয়েছিলাম একেবারে ভবঘুরের মতো জীবন কাটাতে, কিন্তু আমার ভাগ্যে তো তা লেখা ছিল না। আমাকে প্রথম দেখেই আমার গুরুদেব বলেছিলেন, সংসার ধর্ম আমায় করতেই হবে। সংসারের মধ্যে থেকে যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করে তবে আমি আমার সাধনা এগোতে পারবো। যাকগে, এই সমস্ত কথা তোমাদের পূর্বেও বহুবার বলেছি, তাই আর নতুন করে বলার মতো কিছু নেই। তোমরা বসো, আমি বরং চারিকে একটু তোমাদের জন্য চায়ের ব্যবস্থা করতে বলে আসি। বসো বসো। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি অযথা আমাদের নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে পড়বেন না। তাছাড়া আমরা আপনার বাড়ির কুটুম অতিথি নই যে আমাদের অভ্যর্থনা জানাতে এই সকল কিছুর ব্যবস্থা করতে হবে। আরে সে তো জানি, তোমরা হলে আমার নিকট আত্মীয়ের চেয়েও একান্ত আপন। হ্যাঁ, তোমরা তো আমার একরকম বাড়ির সদস্য বলতে পারো কি তোমরা বাড়ির সদস্যই। কিন্তু তা হলেও এরকম শীতের সন্ধ্যায় একটু গরম চা না হলে একেবারেই চলে না যে। আমি এবং কিশোরী ঠাকুরমশাইয়ের বাড়ি এসে পৌঁছেছি প্রায় মিনিট 15 সময় হলো। সময়টা এখন মাঘ মাসের কনকনে ঠান্ডা। ঠাকুরমশাই চারিকে চা করার কথা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার পূর্বে চারি চা নিয়ে উপস্থিত হলো আমাদের সামনে। উষ্ণ ধুমায়িত গরম চায়ের পেয়ালা আমাদের সামনে নামিয়ে রেখে একটি মিষ্টি হাসি উপহার দিল মেয়েটা। নিন কাকাবাবু, গরম গরম চা আর তার সাথে একটু মুড়ি মাখা খান, দেখবেন ভালো লাগবে। তারপর মুড়ি চা খাওয়া শেষ হতে সিগারেট প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলেন মনের সুখে। কি হে কিশোরী, এবার তোমাদের একখানি জমজমাট গল্প শোনাতে হবে, তাই তো? তা বলো, আজ তোমরা কি ধরনের গল্প শুনতে চাও? ঠাকুরমশাইয়ের মুখ থেকে গল্প বলার প্রস্তাব শুনে রীতিমতো আমি এবং কিশোরী আমরা দুজন হতবাক হয়ে পড়লাম। আমাদের কাছে একেবারে এ যেন মেঘনা চাইতে জল পাবার মতন বিষয়।
ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে কিশোরী তৎক্ষণাৎ বলল, ভয়। ঠাকুরমশাই, আজ একটা বেশ ভয়ের গল্প বলুন, একেবারে যাকে বলে ওই হাড় হিম করা ভয়ের গল্প। এরকম অন্ধকারাচ্ছন্ন প্রাকৃতিক দুর্যোগগ্রস্ত পরিবেশে একখানা গা ছমছমে লোমহর্ষক হাড় হিম করা ভয়ের গল্প হলে একেবারে শোনায় সোহাগা বিষয় হয়ে যায়। তা আপনার অভিজ্ঞতার ভাণ্ডারে সেরকম কোনো কাহিনী আছে নাকি? কিশোরীর প্রশ্নের জবাবে ঠাকুর মশাইয়ের ঠোঁটের কোণে একটি রহস্যময় সূক্ষ্ম হাসি ফুটিয়ে বললে, আছে বই কি, অবশ্যই আছে। আমার গোটা জীবনের বেশিরভাগ সময়টাই কেটে গিয়েছে বিভিন্ন ভয়ানক বিভীষিকার মুখোমুখি হয়ে। তাদের মধ্যে থেকেই আজ একটা ঘটনা তোমাদের শোনাবো। এই কথা বলে ঠাকুর মশাই অদ্ভুত শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে অশান্ত প্রকৃতির প্রাণে বেশিক্ষণ সময় ঠাকুর মশাই আমাদের অপেক্ষা করালেন না। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যে তিনি বলতে শুরু করলেন আজকের কাহিনী। আগে এটাই কি তারানাথ চক্রবর্তী মহাশয়ের বাড়ি? বড় বিপদে পড়ে তার সন্ধানে বের হয়েছি। লোকমুখে শুনলাম তার নাকি অনেক অনেক ক্ষমতা। তিনি যে কোনো সংকটাপন্ন বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করেন। যদি দয়া করে একটিবার তারানাথ চক্রবর্তী মহাশয়কে ডেকে দেন তাহলে বড় ভালো হতো। হ্যাঁ, আপনারা একেবারে সঠিক ঠিকানায় এসে উপস্থিত হয়েছেন। এটাই তারানাথ চক্রবর্তীর গৃহ। তবে সে ভেতরে রয়েছে, তার এখন পুজোর সময়। আপনাদের হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনারা দয়া করে ভেতরে আসুন, বাইরে এভাবে দাঁড়িয়ে থাকবেন না। যাক, আমরা সঠিক ঠিকানায় এসে উপস্থিত হয়েছি, এটা শুনে সত্যিই বড় নিশ্চিন্ত হলাম। তবে আমরা ভেতরে যাব না। চক্রবর্তী মশাইয়ের পুজো অর্চনা সমাপ্ত হলে তখন না হয় আপনি একটিবার তাকে বাইরে পাঠাবেন। সে কি কথা? আপনারা দয়া করে বাইরে এভাবে দাঁড়িয়ে থাকবেন না। আপনাদের সংকোচ বোধ করার কোনো কারণ নেই। আমি আপনাদের বলছি, আপনারা উভয়েই ভেতরে আসুন। তারানাথ যদি জানতে পারে যে আমি আপনাদের বাইরে এভাবে দাঁড় করিয়ে রেখেছি তাহলে সে ভীষণ রকমের অসন্তুষ্ট হবে আমার প্রতি। আপনারা ভেতরে এসে বরং দাওয়ায় বসে কিছুটা সময় অপেক্ষা করুন। আমি সবে মাত্র পুজোর কাজ শেষ করে বাইরে প্রদীপ হাতে বেরিয়েছি। ঠিক এমন সময় দেখলাম আমাদের ঘরের খোলা দরজা হতে ভেতরে হন্তদন্ত হয়ে ঢুকে আসছে ফুলদা এবং তার পিছু পিছু দুজন অপরিচিত মানুষ। বুঝতে পারলাম ফুলদা এদের সাথেই এতক্ষণ ধরে কথা বলছিল। সদরের চৌকাঠের অপর প্রান্তে এসে উপস্থিত হয়েছেন একজন যুবক এবং একজন নারী। বয়স অল্প, তাদের পোশাক আশাকের ধরন দেখেই বোঝা যায় যে তারা অত্যন্ত ধনী এবং সম্ভ্রান্ত পরিবারের মানুষ, এবং খুব সম্ভবত তারা স্বামী স্ত্রী। তবে কোনো একটা কারণে তারা বর্তমানে ভীষণ রকমের দুশ্চিন্তাগ্রস্ত এবং আতঙ্কিত। ফুলদা আমার দিকে তাকিয়ে কিছুটা হেসে বলল, ও তারানাথ, তোর পুজো শেষ হয়ে গিয়েছে? দেখ ভাই, এনারা তোর সন্ধানে বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। ফুলদার বলা কথাগুলো যেন আমার কান অবধি এসে পৌঁছলো না, কারণ আমি ততক্ষণে যা দেখার দেখে নিয়েছি আর বুঝেও গিয়েছি। আমার চোয়াল ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠল। চোখের দৃষ্টি হলো অত্যন্ত প্রখর। তিন সন্ধ্যার আবছা অন্ধকারে মৃৎ প্রদীপ হাতে নিয়ে আমি পরিষ্কার দেখলাম সেই দুজন অপরিচিত নারী পুরুষের শরীরের চারপাশে একটা অদ্ভুত জমাট বাঁধা কালো কুচকুচে সজীব অন্ধকারের বলয়ে মাঝে মধ্যে কেমন যেন নড়ে চড়ে উঠছে। দুই চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিতেই বুঝতে পারলাম শুধুমাত্র তাই নয়, একটা
বিশ্রী দুর্গন্ধ হঠাৎ করে এসে আমার নাকে ঢুকছে। ফুলদা তাদের বাড়ির ভেতরে আসার জন্য অনুরোধ করতেই আমি প্রবল বাধা দিয়ে বললাম, না ফুলদা, ওনাদের ওখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে বলো। ওনাদের সাথে এক অপশক্তি আমাদের বাড়ির ভেতর প্রবেশ করতে চাইছে। এখনই সেই অপশক্তিকে আটকাতে না পারলে ওনাদের সাথে সেও প্রবেশ করবে আমাদের ঘরের ভিতরে। দাঁড়াতে বলো ওদের ওখানে। আমার কথাগুলো শুনে ফুলদা সহ ওই দম্পতির চোখ বিস্ফারিত হয়ে উঠল। তাদের প্রত্যেকের চোখে মুখে খেলে গেল বিস্ময় আর কৌতূহল। ফুলদা অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। সেই দম্পতি একে অপরের প্রতি ভয়ার্ত দৃষ্টিতে একবার তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে পুরুষটি বললেন, আমি জানতাম সে আমাদের পিছু নিয়ে এখানেও এসে উপস্থিত হবে। এ কারণেই তো বারবার আমি আপনাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইছিলাম না, কিন্তু নেহাত আপনাদের ফুলদা জোর করলেন, তাই জন্যই আর কি। আহা, আপনারা দয়া করে এত বেশি উত্তেজিত হবেন না। ওখানেই বাইরে দাঁড়ান, আমি যাচ্ছি। এই কথা বলে আমি হাতের মৃৎ প্রদীপ নিচে নামিয়ে রেখে উঠোনে নামলাম। উঠোনের একপাশে একটা মস্ত বড় বেল গাছের ডাল রাখা ছিল। সেই বেল গাছের ডালটি তুলে নিয়ে মাথার উপর 3 বার ঘুরিয়ে বিড়বিড় করে একটা অত্যন্ত গোপনীয় মন্ত্র পাঠ করে ঘরের সদর দরজার ভিতর একটি গণ্ডি কাটলাম। তারপর তাদের উদ্দেশ্যে বললাম, আসুন এবার এই গণ্ডি অতিক্রম করে ভিতরে আসুন, তাহলে আর কোনো ভয় নেই। এই গণ্ডি পেরিয়ে কোনো অপশক্তি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না। সুতরাং সেই অশুভ শক্তি যে আপনাদের সাথে এতখানি এলো, তাকে এখন বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আপনারা আমার বাসগৃহ থেকে বেরোচ্ছেন। আমার বাড়ির ভিতরে প্রবেশ করার ক্ষমতা তার নেই। আমার কথাগুলো শুনে সেই পুরুষ এবং নারীটির মুখে এক স্পষ্ট অকৃত্রিম অনাবিল আনন্দের বলিরেখা ফুটে উঠল। তাদের চোখ মুখের মধ্যে আষাঢ়ের ঘন কালো মেঘের মতো যে কালো দুশ্চিন্তার অন্ধকার এতক্ষণ যাবৎ ঘনীভূত হয়েছিল, এক লহমায় তা কেটে গিয়ে ঝরঝরে মেঘ মুক্ত আকাশের মতন পরিষ্কার হয়ে উজ্জ্বল আলো ফুটে উঠল। ফুলদা আমার দিকে তাকিয়ে খানিকটা ধরা গলায় বলল, তারা, তুই ওনাদের সাথে কথা বল, দেখ ওনারা কি কারণে তোর কাছে এসেছেন। আমি বরং ভেতরে যাই, ভেতরে গিয়ে ওনাদের জন্য একটু চা শরবতের ব্যবস্থা করতে বলছি। ফুলদার কথাগুলো শুনেই বুঝতে পারলাম ফুলদা রীতিমতো বেশ ভয় পেয়েছে এবং খানিকটা লজ্জিত হয়েছে। এভাবে নিজের অজান্তেই সে যে মস্ত বড় এক বিপদ ঘরে ঢুকিয়ে ফেলছিল তা সে নিজেও বুঝতে পারেনি একেবারেই। আসলে আমরা অনেকেই খালি চোখে এমন অনেক কিছু দেখতে পাই না, যা দেখতে পেলে হয়তো আমাদের ভীষণ ভালো হতো। ফুলদার কথা সেই পুরুষ মানুষটি এবার বললেন, না না, আমাদের জন্য এত ব্যতিব্যস্ত হয়ে পড়তে হবে না। ও সকল কোনো কিছুর আমাদের প্রয়োজন নেই। ফুলদার অযথা কথা বাড়ালো না। সৌজন্যমূলক কিছুটা হাসির বৃথা চেষ্টা করে সে সোজা প্রবেশ করলো ঘরের ভেতর। আমি এবার তাদের নিয়ে এসে বসলাম দাওয়ার বিছানায় কম্বলের ওপর। সময়টা তখন সন্ধ্যা। গ্রামের ভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছে মঙ্গলময় ধ্বনি আর ঘণ্টার ধ্বনির আওয়াজ। আমি এক ঘটি জল তাদের দিকে বাড়িয়ে বললাম, নিন, আগে এই জলটুকু খেয়ে নিন। আপনাদের দেখেই বুঝতে পেরেছি আপনারা যথেষ্ট তৃষ্ণার্ত। জল খেলে স্বস্তি পাবেন কিছুটা। শান্ত হন, তারপর না হয় ধীরে ধীরে সব কথা বলবেন।